সবাইকে আসসালামু আলাইকুম। এই আজকে হচ্ছে আমরা একটু এক্সট্রা একটা ক্লাস নেব, যেটা হচ্ছে তোমার সিকিউ এমসিকিউ সলভ। কারণ এখানে লিখার ব্যাপার সেবার আছে, খালি পরীক্ষায় তো পড়লে হবে না, খাতায় লিখতে হবে। যদি লিখতে না পারো তাহলে দেখবে যে পুরো বিষয়টা উল্টাপাল্টা মনে হবে। সেই কারণে এটা আমরা লিখানোর অভ্যাসটা করতে হবে। এই মানে কীভাবে লিখতে হবে সেটা আমাকে জানতে হবে, দ্যাটস ইট। এটা একটু মাথা রাখবো, ওকে? সবাই একটু দেখো, প্রথমে আমরা এমসিকিউতে যাবো। কোথায় যাবো বলো? এমসিকিউতে। দেখো, এই এমসিকিউতে ঢাকা বোর্ড 2000 কত সালে যাব। এই আমি বলি তোমাদেরকে পরীক্ষা প্রশ্ন কিভাবে আসবে, তার আগে তোমাদেরকে একটু বলে রাখি। দেখো, বাফার দ্রবণ থেকে তোমার প্রশ্নগুলো কিভাবে আসবে। প্রথমে আসবে পিএইচ সহ, ক খ সহ। তোমরা অনেকে বলো যে স্যার কী কী টপিক আসবে একটু জানা দরকার। দেখো, এই কঠ তোমাকে এখানে প্রথমে বলবে যে পানির আয়নিক গুণফল, আয়নিক গুণফল কত। তারপর তোমাকে বলবে পিএইচ প্লাস পিওএইচ সমান 14 প্রমাণ করো। 14 প্রমাণ করো। দেখো, প্রমাণ করো। তারপর দেখো তোমাকে প্রশ্ন করবে, দেখো এই কথা বলি ওটা, তোমাকে প্রশ্ন করবে, ভালো করে খেয়াল করো, যে বিশুদ্ধ পানির পিএইচ 7 কেন। বিশুদ্ধ পানির পিএইচ 7 কেন। তারপর পিএইচ স্কেলের মান। দেখো, পিএইচ স্কেলের মান 0 থেকে 14 কেন। তারপরে তোমার প্রশ্ন হবে, এর হচ্ছে ক খ জাতীয় প্রশ্নগুলো হচ্ছে এরকম, পিএইচ কি, পিওএইচ কি, এই প্রশ্নগুলো আসবে। পিএইচ কি, পিওএইচ কি, এই প্রশ্নগুলো তোমার আসবে মানে এই টপিক থেকে। তার অসওয়াল্ডের লঘুকরণ সূত্র লিখো। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। দেখো, লঘুকরণ সূত্রটা আসবে। এই ব্যাপারগুলো হচ্ছে কমন, একদম আসবেই, কনফার্ম। এটা কি বলো, একদম কি বলো, আসবেই। অসওয়াল্ডের কি সূত্র বলো? লঘুকরণ সূত্র। তারপর বলো কার সূত্র বলো? অসওয়াল্ডের কি সূত্র বলো? লঘুকরণ সূত্র। এটা আসবে কনফার্ম। আচ্ছা, এগুলো ছাড়া তোমার যেটা আসবে, মানে যেটা সিকিউতে আসবে, যেটা আসবে সেটা হচ্ছে পিএইচ নির্ণয় সংক্রান্ত। মাস্ট আসবে। বিশেষ করে কোনটা আসে জানো? দুর্বল অ্যাসিডের পিএইচ নির্ণয়, অ্যাসিডের পিএইচ নির্ণয়, এটা বেশি আসে। যেমন এটা সূত্র কি, পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ, মনে আছে কিনা, লগ অফ রুট ওভার কে এ ইন্টু সি, শর্টকাটে মনে আছে। দুর্বল অ্যাসিডের পিএইচটা নির্ণয় আসে। মিশ্রণের পিএইচ নির্ণয়, যেটা করাইছি না তোমাদের। আচ্ছা, এর সাথে হচ্ছে বাফার দ্রবণ। এই বাফার দ্রবণ আসবে। আর বাফার দ্রবণের কৌশল দেখো, এবং কৌশল আর পিএইচ। বাফার দ্রবণের পিএইচ নির্ণয়টা অপশনাল, আসে না। বাফার দ্রবণের পিএইচ নির্ণয় এটা আসে না, এটা তেমন একটা আসে না। তারপরে তোমাকে পড়তে হবে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় কৌশলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দুইটা থেকে একটা সিকিউ আসে, মানে এই দুইটা মিলে একটা সিকিউ হয় কনফার্ম। এই দুইটা মিলে একটা সিকিউ হবে, সবাই একটু লিখো। এই দুইটা মিলে একটা সিকিউ হবে, একটু মনে রাখো, ওকে? আচ্ছা, এবার আসো, এই কথা নেই। এবার হচ্ছে আমরা ঢাকা বোর্ডে যাব। ঢাকা বোর্ড লেখো নেই। এগুলো তোমার এখান থেকে সিকিউ আসবে, মানে এই ব্যাপার, এই জায়গাগুলো থেকে সিকিউগুলো আসবে, এর বাইরে আসবে না। হ্যাঁ, মানে এগুলোই তোমার আসবে। মানে এটা কি লাস্টের অংশ। প্রথম অংশ তো ক্যাপিকেসি, আর ক্যাপিকেসির সাথে কি আসে বলো? লাসাদেলের নীতি। ক্যাপিকেসির সাথে লাসাদেলের নীতি, আর এটি পরে এটা আসবে, এই ব্যাপারটা আসবে, একটু মাথায় রাখবা, ওকে? ফাইন। এবার একটু খেয়াল করো, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, যে ঢাকা বোর্ড 2000 কত সাল? 23 সাল। 23 সালের মধ্যে এই কোশ্চেনের দিকে তাকাও। দেখো,
নিচের কোন যোগটা দিয়ে বাফার দ্রবণ তৈরি করা যায়? দেখো এই কোশ্চেনের আনসারটা বলো, দেখি পারো কিনা। এই কোশ্চেনের আনসারটা বলো, দেখি পারো কিনা। এই কোশ্চেনের আনসারটা বলো, দেখো বলো নিচের কোন যোগটা দিয়ে বাফার তৈরি করা যায়? বলো তাড়াতাড়ি বলো, বলো কোন যোগটা দিয়ে বাফার তৈরি করা যায়? বলো দ্রুত বলো। 4 নাম্বার। তোর কোপালে ছাড়ার বাড়ি। দেখ দুর্বল অ্যাসিড এবং তার একটা কনজুগেট লবণ দুটোটা মিলে বাফার হয়। আর যদি দুর্বল অ্যাসিড আর তীব্র ক্ষার থাকতো তাহলে পরিমাণটা দেওয়া থাকতো, কারণ কোনটা কম কোনটা বেশি কি জানি। তাহলে ওই পরিমাণ দেওয়া না থাকলে তখন এদেরকে বাফার হিসেবে চিন্তা করা যাবে না। তাহলে যে যে জায়গাতে তীব্র অ্যাসিড আছে ন্যাচারালি সেগুলো বাফার হবে না। দেখ এখানে তীব্র অ্যাসিড হবে না, তীব্র অ্যাসিড হবে না, তীব্র ক্ষার হবে না, তো আনসার তো এটাই হবে না। কোনটা তুই আগে দেখ, তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার থাকলে বাফার হবে যদি পরিমাণ দেওয়া থাকে। একটা কম থাকে আর একটা ওই যে যেটা গতকাল আলোচনা করছিলাম মনে আছে, সেটা তো পরিমাণ দেওয়া আছে আমার বল আছে। তো তাহলে আমার বাফার হিসাব করতে হলে কোনটা আমার বাফার হবে? এটা নাইট্রিক অ্যাসিড তীব্র অ্যাসিড, কিন্তু নাইট্রাস অ্যাসিড হচ্ছে দুর্বল। আমার নাইট্রাস অ্যাসিড কি বল? দুর্বল। এবং এই সোডিয়াম নাইট্রেট একটু ভালো করে খেয়াল কর, তার মানে ওই অ্যাসিডের একটি কি বল? লবণ। তাহলে দোনোটা মিলে কি হচ্ছে বল? বাফার হচ্ছে। বুঝছে মনে হয়? মাথায় ঢুকছে কিনা? মাথায় ঢুকছে কিনা বল? আচ্ছা ফাইন, এবার একটু খেয়াল কর, সবাই দেখ এদিকে দেখা, এটাই চ্যাপ্টার থেকে আসছে। তারপর দেখ এরপরে কোনটা দেখাবো। তারপর দেখ এই যে এরপর হচ্ছে এই 15 এবং 16 নাম্বারটা দেখ। 15 16 নাম্বার দেখ। 15 নাম্বার বল, 15 নাম্বার বিক্রিয়াটিতে চাপের প্রভাব কিরূপ বল? কেন নেই বল? দেখ উৎপাদের মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোল সংখ্যা সমান। যে উৎপাদের মোল সংখ্যা 2টা আর বিক্রিয়কের মোল সংখ্যা 2টা। উৎপাদের মোল সংখ্যা 2টা, বিক্রিয়কের মোল সংখ্যা কয়টা? 2টা। তাহলে এখানে উৎপাদ ও বিক্রিয়কের মোল সংখ্যা যদি সমান হয় কি নেই বল? চাপের কোনো প্রভাব নেই। সো আনসার ইজ চাপের কোনো প্রভাব নেই। এবার বল উদ্দীপকের ক্যাপে ক্যাসি সম্পর্ক। হ্যাঁ ক্যাপি সমান ক্যাসি, কেন বল? ডেল এর মান 0। বুঝতে মনে হয়? বুঝছিস কি না বল? দেখ ভালোভাবে বুঝ, না বুঝতে আমাকে বলার সুযোগ আছে। সুযোগ আছে কিনা বল, আমি দেখাই দেবো। কিন্তু তুই পরীক্ষা পড়লি সব, কিন্তু পরীক্ষা পারলি না, তাহলে ওইটার কোনো দাম আছে? দাম নাই, সোজা কথা। তারপর দেখ 16 নাম্বার গেল। 16 নাম্বার যাওয়ার পর দেখ 17 নাম্বার দিকে আয়। 17 নাম্বার দেখ, 17 নাম্বারটা কি বলতে একটা, 17 নাম্বারটা বল। গ্রিন কেমিস্ট্রিতে দেখ তাৎপর্যপূর্ণ নীতি কোনটি বল? সর্বোত্তম কি বল? অ্যাটমিক ইকোনমি। আচ্ছা এবার একটু খেয়াল করো এই কোশ্চেনটা, যে পয়েন্ট কত বলছে? পয়েন্ট কত বলছে বল? 0.05 মোলার। H2S উপরে পিওএইচ কত? তোকে পিএইচ চাই না, পিওএইচ চাইছে। তাহলে এটা অ্যাসিড না ক্ষার? তাহলে কি বের করবি? পিএইচ বের করবি না পিওএইচ বের করবি? পিএইচ বের করে দেন কনভার্ট করবি। কত হবে এটা? কত হবে বলতো? এটা কত হবে? 1 আর 2 হবে না কনফার্ম। কেন? কারণ অ্যাসিডের পিএইচ এর মান মানে পিওএইচ এর মান 7 এর বেশি অ্যাসিডের ক্ষেত্রে। আচ্ছা 12.7। তোর মা কথা তো কল্লা। সবাই প্রশ্নটা লিখ, এটা লিখ, এই প্রশ্নটা লিখ। 0.5 মোলার H2S উপরে পিওএইচ কত? সবাই লিখ 0.05 মোলার। দেখ 0.05 মোলার H2S উপরে পিএইচ কত? পিওএইচ কত? পিওএইচ কত? প্রশ্ন হচ্ছে এটা, সবাই লিখো। 0.05 মোলার H2S উপর পিওএইচ কত? এটা করাইছি পর্যন্ত, তারপরও পারস নাই। 13। কেমনে 13 বলতো? দেখ এটা যদি ভাঙে, এটা যদি ভাঙে H2S উপর যদি ভাঙে তাহলে কয়টা হবে বল? 2টা H প্লাস হবে। আর এখানে কি হবে বল? SO4 2 মাইনাস। তাহলে এটা কোনো মতো 0.05 যদি হয়, এটা কোনো মতো 0.05 ইন্টু 2 হবে। কেন বলতো? 0.1 মোলার হবে। তো সুতরাং H প্লাস এর কোনো মাত্রা কত হবে বল? 0.1। তো তাহলে পিএইচ সমান কত হবে বল? মাইনাস লগ অফ OH। OH এর মান মাইনাস লগ অফ 0.1 সমান হচ্ছে 1। তো সুতরাং পিএইচ সমান কত? পিওএইচ সমান কত হবে বল? আচ্ছা H, আমি ওই দিয়ে দিছি, সরি না, ওই H প্লাস। তাহলে পিওএইচ সমান কত হবে বল? পিওএইচ সমান কত হবে বল? মাইনাস লগ অফ কত বল? আর তোর আমার তো ডাইরেক্ট সূত্র কোনটা বল? 14 মাইনাস পিএইচ সমান 14 মাইনাস 1 সমান 13। সো আনসার ইজ 13।
কি বুঝছে মনে হয়? আনসার হবে 13। আনসার কত হবে বল? 13 হবে। আর বল আনসার কত হবে? 13। এই বল আবার বল আনসার কত হবে? 13। মাথায় ঢুকছে নাকি ঢুকে নাই বল? এই ঢুকছে নাকি ঢুকে নাই বল? কত হবে বল? 13। ফাইন। এবার দেখ একটু ভালো করে খেয়াল কর, ঢুকছে কিনা বল। আচ্ছা এবার একটু খেয়াল কর, এরপরের কোশ্চেন দেখ। 25°C তাপমাত্রায় পানির আয়নিক গুণফল 1.1 × 10⁻14 হলে হাইড্রোনিয়াম আয়নের জন্য নিচের কোনটা সঠিক, মানে মান কোনটা? তাহলে হাইড্রোনিয়াম আয়নের ক্ষেত্রে কি জানো সবাই বলতো? দেখ হাইড্রোনিয়াম আয়নটা কি, প্রশ্ন দেখছিস তো? তো প্রশ্ন যদি দেখো তাহলে একটু খেয়াল কর, হাইড্রোনিয়াম আয়নের ক্ষেত্রে দেখ এই বিশুদ্ধ পানি, দেখ এই H3O+, তার মানে এটার ঘনমাত্রা ইন্টু OH এর ঘনমাত্রা, দুইটা যদি হিসাব করি আমরা তাহলে এটার মান tan−1 কত? tan−14। তো বিশুদ্ধ পানির ক্ষেত্রে দুটোটা পরস্পর সমান, তো সমানের দ্বারা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কত হবে বল? তাহলে এটাকে লেখা যায় না, এরকম লেখা যায় না যে H3O+, এবার থার্ড ব্র্যাকেট দেবো, তো দিলে তখন কি হবে 1 × tan−14, এটার উপর তখন কি হবে বল? রুট ওভার হবে। কি হবে বল? রুট ওভার। তাহলে কত? tan−7। সো আনসার কত বল? 10। তো সো আনসার হবে এখানে কত? tan−7। আচ্ছা এবার একটু খেয়াল কর, দেখ বল উপমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য কোনটা বল? 22 নাম্বার বল, উপমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য কোনটা? সাম্য অবস্থায় আসার প্রবণতা। আর বল উপমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য কোনটা বল? সাম্য অবস্থায় আসার কি বল? প্রবণতা। সাম্য অবস্থায় আসার প্রবণতা। সো দিস ইজ দ্য আনসার। আচ্ছা এবার একটু খেয়াল কর, আর নাই, আর তো নেই। আচ্ছা এবার দেখ সিকিউতে, দেখ সিকিউর দিকে তাকা, এই কোশ্চেনের দিকে তাকা, 3 নম্বর কোশ্চেনের দিকে তাকা, এটা করবি সবাই। 3 নম্বর দেখ, এটা হচ্ছে সবাই খাতা কলম নে, এটা দুর্বল অ্যাসিড কিনা বল। আচ্ছা কেমনে বুঝবি দুর্বল অ্যাসিড? কেমনে বুঝবি দুর্বল অ্যাসিড? কে এর মান দেওয়া আছে দুর্বল অ্যাসিড, তাহলে শর্টকাটে করা যাবে অথবা সুন্দর করে গুছিয়ে করা যাবে। তাহলে এটা একটু করবি। আর দুটোটা কি দ্রবণ বল? বাফার দ্রবণ। তাহলে কে কি যোগ করতে বলছে? শুধু ক্ষার যোগ করতে বলছে, আর অন্য কিছু যোগ করতে। তাহলে ক্ষার যোগ করলে ওইটার জন্য তো কি করবি, পিএইচ এর মানে যে পরিবর্তন হবে না সেই কৌশলটা দেখিয়ে দিতে হবে। বল কার মানে পরিবর্তন হবে না? পিএইচ এর মানে যে পরিবর্তন হয় না সেই কৌশলটা কি করতে হবে? দেখাই দিতে হবে, কৌশলটা দেখাই দেবে। তাহলে আগে গ নাম্বার উত্তর প্রশ্ন লিখে গ নাম্বারটা করে দে আমাকে, দাঁড়া দ্রুত করে দে। প্রশ্ন লিখে গ নাম্বারটা করে দে, প্রশ্ন লিখে গ নাম্বারটা করে দে, দ্রুত করে দে। প্রশ্ন লিখে গ নাম্বারটা দ্রুত করে দে, দ্রুত দেখো প্রশ্ন লিখে তারপর গ নাম্বারটা করে দাও। এই ইয়াটা করে তো লাইট, উপরের লাইটটা একটা বন্ধ করে দাও, নিচে বাম পাশে বা বামেরটা হ্যাঁ বন্ধ করো, করো এটা করো, উপরটা হ্যাঁ ওকেটা করো হয়েছে। এরপরে উপরে একদম উপরের বাম পাশেরটা, হ্যাঁ হ্যাঁ নিচে হ্যাঁ 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 ওকেটা নিচেটা করো, সবাই করো। আর বড় করতাম, আচ্ছা দেখাচ্ছি বড় করতেছি, দেখো সমস্যা নেই, বড় করতেছি, দেখো অসুবিধা বড় করতেছি, অসুবিধা। এখন ঠিক আছে নাকি আরো বড় করতাম?
করো, দ্রুত করো। আচ্ছা, সবাই ওই হইতেছে, পারতেছো? অঙ্কটাকে দুই নিয়মে করা যায়, একটা শর্টকাট নিয়ম আর একটা হচ্ছে ব্রডকাট। দুইটা করাইছি কিনা বলো। এবং পরীক্ষা 100% দিয়ে করাইছিলাম, মনে আছে কিনা জানি না। বলছিলাম যে 100%। এটা দুর্বল এসিড, বুঝছো তো কেন? দুর্বল এসিডে কার মান দেওয়া থাকবে? কে এর মান দেওয়া থাকবে। হ্যাঁ, কে এর মান দেওয়া থাকবে, মনে রাখবে। দুর্বল এসিডের ক্ষেত্রে কে এর মানটা দেওয়া থাকবে। ওকে, হয়েছে? এই কথা বলি না, হয়েছে কিনা বলো। আচ্ছা, আমি তাহলে দুইটা নিয়মই করে দিচ্ছি, দেখো একটু খেয়াল করো। প্রথমে দেখো, প্রথমটার ক্ষেত্রে হচ্ছে এরকম যে দেখো, এই খেয়াল করো, এটা একটি কি অ্যাসিড বলো, এইচ এ একটি কি অ্যাসিড বলো, এইচ এ একটি দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড। এইচ এ একটা কি অ্যাসিড বলো, দুর্বল অ্যাসিড। আর বলো এইচ এ একটা দুর্বল অ্যাসিড। তাহলে দেখো, তাহলে প্রথমে তুমি দুই নিয়মে করতে পারো। একটা হচ্ছে যেহেতু কে এর মান দেওয়া আছে, তুমি শর্টকাট নিয়মে করতে পারো, আবার চাইলে কি মানে ব্রডকাট নিয়মে করতে পারো। বলো আলফা ইজ ইকুয়াল কি বলো, রুট ওভার কে বাই কি বলো, রুট ওভার কে বাই সি, বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা, মাত্রা। তাহলে দেখো কে এর মান কত বলো, 1.8 ইন্টু 10^4। আর সি এর মান কত, 0.2। তো ক্যালকুলেশন করে কত হয় বলো তো, পয়েন্ট কত বলো, 1.8 ইন্টু 1.8 এক্সপোনেনশিয়াল ইনভার্স 4। তাহলে ভাগ কত বলো, 0.2। এরপর হচ্ছে রুট ওভার আনসার। রুট ওভার কি বলো, রুট ওভার আনসার, এই যে আনসার সমান। তাহলে কত, রুট ওভার আনসার সমান কত হচ্ছে, কত, 0. কত বলো, 0.03। তো সুতরাং এস প্লাসের গণমাত্রা কত হবে বলো, আলফা সি। কি সি বলো, আলফা সি। এস প্লাসের গণমাত্রা হচ্ছে আলফা সি, আলফা সি। তাহলে আলফার মান কত বলো, আলফার মান কত হবে বলো, 0. কত, 0.03 ইন্টু আলফার মান 0.2, কত হয়েছে বলো, 0.06 নাকি, 0. কত, আচ্ছা 6 ইন্টু কত বল, 6 ইন্টু 10 ইনভার্স কত বল, 3। আচ্ছা এবার দেখ, সুতরাং পি এর সমান কত বল, সুতরাং পি এর সমান কত বল, মাইনাস লগ অফ এইচ প্লাসের গণমাত্রা। তাহলে বল মাইনাস লগ অফ 6 ইন্টু 10 ইনভার্স 3 সমান কত হয় বল, কত হয়, 2. কত, ভালো করি বল, 2.22 আনসার। আচ্ছা আবার শর্টকাট এসকাট কি হবে বল, পি এর সমান কি হবে বল, মাইনাস লগ অফ রুট ওভার কে এ ইন্টু কি বল, সি। তো মানটা বসাই দিয়ে মাইনাস লগ অফ 1.8 ইন্টু 10 ইনভার্স 4 ইন্টু 0.2 সমান 2.22 আনসার। দেখ যে লাও শর্টকাট মানে একদম সময় কম, আর এটা হচ্ছে পুরো মানে ব্যাখ্যা করে করা। সো পরীক্ষাতে এটা করবা, আর এটাতে শর্টকাটে করা যাবে ঠিক।
সরকারে করলে অসুবিধা নেই, কিন্তু কি করতে হবে, এটা বর্ণনা করতে হবে, ব্যাখ্যা দিতে হবে, ব্যাখ্যা না দিলে হবে না। মানে এটা দুই ল্যাবরেটরি না বলো তাহলে হবে না, ইয়া পাবা না, এটা মাথায় রাখবা। ওকে, তো সবাই লিখো, কথা বলিও না। আচ্ছা, সবাই লিখছো কিনা বলো? হ্যাঁ লিখ হয়েছে, হ্যাঁ লিখ হয়েছে কিনা? আচ্ছা, এবার পরের কোয়েশ্চেনটা, পরেরটা কি হবে দেখো। পরেরটা এটা একটা কি দ্রবণ বলো? বাফার দ্রবণ। তাহলে বাফার দ্রবণ তোমাকে যে এসিডের পরিমাণটা কম আর ক্ষারের পরিমাণ, সরি এসিডের পরিমাণটা বেশি, ক্ষারের পরিমাণটা, দুটোটা মিশ্রণে কি হবে, বাফার হবে। তাহলে তুমি লিখার সময় তুমি কিভাবে লিখবে দেখো, এটা একটা বাফার দ্রবণ, তোমাকে এটা ব্যাখ্যা করতে হবে যে এটা একটা বাফার দ্রবণ। তাহলে তুমি কি লিখবে যে মিশ্রণে এইচ এবং এম এ বাফার থাকবে, তাহলে মিশ্রণে কি তুমি এখানে লিখবা, আমি দেখাচ্ছি দেখো, এটা একটা বাফার দ্রবণ। তাহলে দেখো, প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্র মিশ্রিত করলে এটা কি দ্রবণ হবে? তাহলে মিশ্রণটা হচ্ছে এইচ এ প্লাস এমওএইচ, তাহলে দুটোটা মিলে লবণ তৈরি হচ্ছে, লবণ এবং অ্যাসিড, মনে আছে তো? আচ্ছা, মিশ্রণের পিএইচ কি বের করতে বলছে? মিশ্রণের পিএইচ বের করতে বলা নাই, তাহলে তোমাকে আলাদা করে বের করার দরকার, তোমাকে শুধু বুঝিয়ে দিতে হবে এটা একটা বাফার দ্রবণ। তাহলে বাফার কেমনে চিনবা, বুঝছো তো, শিখেছি তো। বাফার চেনার হচ্ছে, যদি তোমাকে দুর্বল অ্যাসিড তীব্র ক্ষার যদি থাকে, তবে সেক্ষেত্রে কার পরিমাণটা কম থাকবে, তীব্র ক্ষারের পরিমাণটা কম থাকবে। আবার ক্ষারীয় বাফারও দেখছো না, ক্ষারীয় বাফারের ক্ষেত্রে হবে, এটা ক্ষারীয় বাফারটাও দেখাবো। তাহলে এটা একটু সবাই লিখো, সবাই লিখো, সবাই প্রশ্ন লিখো, এটা লিখো, সবাই লিখো। প্রথম পাত্র ও দ্বিতীয় পাত্র মিশ্রিত করলে এটি একটি বাফার দ্রবণ হবে, লিখো। আচ্ছা, আমি একটু বুঝে দিই, তার দিয়ে দাও। বাফারের ক্ষেত্রে দেখো, এই দুটোটা মিলিয়ে তো বাফার নাকি, তো বাফার মধ্যে কি যোগ করলে বলছে, ক্ষার যোগ করলে, কি যোগ করলে, আচ্ছা ক্ষার যোগ করলে কি আগে আসবে, এসিডের এস প্লাস না, তো এই দুটোটা আগে আছে, কি তৈরি হবে, পানি। তো এস প্লাস কিছু কমে গেছে না, তো লাশ হাতের নীতি অনুসারে আবার কি হবে, বিজয়ের সাম্যটা কি করবে, ফলে মিশ্রণের পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে না। তো সবাই লিখো, লিখো তো, সবাই লিখো, লিখো, সবাই লিখো। এ বুঝে কর, এরকম একটা থাকলে 50টা লিখতে পারবি তো ইনশাল্লাহ, যেরকম বাফার দেওয়া হোক না কেন, আশা করি সমস্যা হবে না। মিশ্রণে পিএইচ এর মানে কোনো পরিবর্তন হবে না।
হয়েছে? কিন্তু মিশ্রণের স্ট্রেস কমে গেলে সেটা কি হবে বলো? সাম্যটা রক্ষা হবে, আবার সাম্যটা রক্ষা হবে, এটা মাথায় রাখবা। ওকে, আচ্ছা সবাই লিখছো না? আচ্ছা এবার আসো, লিখে হয়েছে, দেখো এবার দেখো এটা কোন বোর্ড গেছে বলো? ঢাকা বোর্ড কত গেছে? 2023। এবার আসো এর পরে কোশ্চেন আসো, এই এদিকে দেখো সবাই, এই কথা নাই। দেখো উভধর্মী অক্সাইড কোনটা বলো তো? কোনটিতে হাইড্রোজেন বন্ধন আছে? অ্যামোনিয়া। পানি তো নাই নাকি? পানি এখানে আছে, তাহলে অ্যামোনিয়া হবে। কিসের জন্য? তড়িৎ ঋণাত্মকতার ব্যাপারটা মাথায় রাখবে। আচ্ছা এবার একটু খেয়াল করো, পানিতে দ্রাব্যতা এগুলো পড়াইছি, কিন্তু আমার দরকার হচ্ছে এখানে দেখো, বলো 8 নম্বর কোশ্চেনের দিকে তাকাও, বলো 25°C তাপমাত্রায় পানির আয়নিক গুণফল কোনটা? 10 কত বলো? 40 আসবে কনফার্ম। আচ্ছা এবার আসো, এই যে এই নাম্বার দেখো 17 নাম্বার, বলো এটা কি ব্যাপার বলো তো? অম্লীয় ব্যাপার না ক্ষারীয় ব্যাপার? দেখো দুর্বল ক্ষার এবং তীব্র অ্যাসিড, তো কোনটা সম্পূর্ণ বিক্রিয়া করে ফেলবে? HCl। তাহলে HCl যদি বিক্রিয়া করে কি অবশিষ্ট থাকবে? ক্ষার। তাহলে তোমাকে বলছে কোনটা অতিরিক্ত থাকবে, মানে ক্ষার অবশিষ্ট থাকবে। তো ক্ষার অবশিষ্ট থাকলে অ্যাসিড যেখানে আছে এগুলো কি হবে না? রাইট আনসার হবে না, তাহলে হবে কি বলো? ক্ষার। তো ক্ষারের মধ্যে এবার দেখো এটাতে যেই মোল আছে, যে মোল, এটা মিলিমোল হবে, ml একক। কি একক বলো? আর এটা কি ml একক। ml একক যদি মানে কি এটা গুণ করলে মিলিমোল হবে, কি হবে বলো? আর যদি 1000 দ্বারা ভাগ করতাম তাহলে কি হইতো? মোল হইতো। 1000 দ্বারা ভাগ করেছি, করি নাই। তাহলে এটা থেকে এটা বিয়োগ করো, এটা বিয়োগ করে এটা করলে কত হবে বলো? এটা করলে 12 হবে, গুণ করলে 12 হবে। আর এটা গুণ করলে হবে 10। দেখো 8 আর পয়েন্ট গুণ করো, 10 হবে। কত হবে বলো? 10। 10 12 থেকে 10 গেলে কত বলো? 2। সো আনসার ইজ 2। দেখছো পরীক্ষা কিভাবে? তাহলে বলো এটা অম্লীয় ব্যাপার না ক্ষারীয় ব্যাপার? ক্ষারীয়। বলো ক্ষারীয় ব্যাপারে পিএইচ 7-এর বেশি হয় না কম হয়? 7-এর বেশি হয়। বলো ক্ষারীয় ব্যাপারে পিএইচ কি হয় বলো? 7-এর বেশি হয়। আবার বলো ক্ষারীয় ব্যাপারে পিএইচ কত হয় বলো? 7-এর বেশি। যদি ক্ষারীয় ব্যাপারে পিএইচ 7-এর বেশি হয়, তার মধ্যে কি যোগ করলে পিএইচ এর মান কমবে? অ্যাসিড যোগ করলে। ক্ষারীয় ব্যাপার না? আচ্ছা অ্যাসিড অল্প পরিমাণে যোগ করলে কি হবে? পিএইচ এর মানে কোনো পরিবর্তন? অতিরিক্ত পরিমাণে যদি যোগ করা হয় তাহলে কি হবে বলো? পিএইচ এর মানের পরিবর্তন হবে। আবার বলছে অতিরিক্ত যদি যোগ করা হয় তাহলে পিএইচ এর মানে কি হবে? পরিবর্তন হবে। তাহলে এই ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এরপরের কোশ্চেনের দিকে তাকাও, দেখো এই কথা নাই, এরপরের কোশ্চেনের দিকে তাকাও। তোমাকে বলছে কি যোগ করলে, দেখো এদিকে দেখো কি যোগ করলে, দেখো কি যোগ করলে। দেখো এই যে উদ্দীপকের মিশ্রণে পিএইচ হ্রাস করতে হলে কোনটি যোগ করতে হবে বলো? তোমরা বলো, আমি বলবো না। উদ্দীপকের মিশ্রণে HNO3। কেন বলো তো? তাহলে এগুলো যোগ করলে কি হবে না বলো? হবে না। মাথায় ঢুকছে কিনা? আচ্ছা সাম্যদ্রব্যকের মান বলো কিসের উপর? তাপমাত্রার উপর নির্ভরশীল, প্রভাব দ্বারা প্রভাবিত হয় না, ক্ষুদ্র হলে মিশ্রণে বিক্রিয়ক। দেখো সাম্যদ্রব্য মানে কে না? তো কে মানে কি বলো? উৎপাদ, আর নিচে কি বলো? বিক্রিয়ক। আচ্ছা কে এর মান বেশি হবে কখন বলো তো? কে এর মান বেশি হবে কখন? যখন উৎপাদ বেশি। কে এর মান কম হবে কখন? বিক্রিয়ক কম হতো। উৎপাদের মান কম, উৎপাদন বিক্রিয়কের মান যদি বেশি হয় তাহলে কে এর মান কম হবে। এখন আমাকে বলছে সাম্যদ্রব্যকের মান ক্ষুদ্র হলে, মানে এটার মান যদি ক্ষুদ্র হয় তাহলে বিক্রিয়কের মান বেশি হয়েছে, বিক্রিয়কের মান বেশি হবে। সো দিস ইজ অলসো কারেক্ট। বুঝো নাই? সো আনসার ইজ 1 2 3। আনসার ইজ কত বলো? 1 2 3। ফাইন। এবার আসো এর পরের কোশ্চেনে আসো। দেখো নিচের কোন যৌগের মধ্যে সবকিছুই বিদ্যমান? কারেন্ট কি আবার চলে গেছে? কারেন্ট কি আবার চলে গেছে? এর কোনো কথা?
আসছে 2 মিনিট হয়ে যাওয়ার কারণ চলে গেছে। আচ্ছা আসো, তাহলে এখানে আমি কি দেখলাম, এই দেখো পরবর্তী কোশ্চেনের দিকে তাকাও। তাহলে যদি কোনো ক্ষারীয় ব্যাপারে পিএইচ এর মান যদি হ্রাস করতে হয় তাহলে কি করতে হবে? এসিড যোগ করো। আর অম্লীয় ব্যাপারে পিএইচ এর মান হ্রাস করতে গেলে ক্ষার যোগ করলে বাড়ে, পিএইচ এর মান বাড়ে। অম্লীয় ব্যাপারে অম্ল যোগ করলে পিএইচ এর মান কমে। অম্লীয় ব্যাপারে অম্ল যোগ করো, পিএইচ এর মান আরো কমবে না? পিএইচ এর মান কমা মানে কি বলো? মানে যে কোনো ক্ষেত্রে পিএইচ এর মান কমাইতে গেলে সেটা অম্লীয় ব্যবহার হোক ক্ষারীয় ব্যবহার হোক এসিড যোগ করতে হবে। বুঝো নাই? কারণ এসিড যোগ করলে পিএইচ এর মান কমে না, বাড়ে, অলওয়েজ কমে। অলওয়েজ কি বলো? কমে। আর যদি পিএইচ এর মান বাড়াতে হয় তাহলে কি করতে হয়? ক্ষার যোগ করতে হয়। বুঝাইতে পারি না মনে হয়? এই 7-এর চেয়ে যত কম পিএইচ এর মান, 7-এর চেয়ে যত কম তত বেশি অম্লীয়, আর 7-এর চেয়ে যত বেশি তত বেশি ক্ষারীয়। মনে আছে কিনা? 7-এর চেয়ে যত বেশি তত বেশি কি ক্ষারীয় বা ক্ষারকীয় বলা যায়। মনে থাকবে নাকি থাকবে না বলো? কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এই পেছনে বুঝছো? কোনো কনফিউশন তো নাই আশা করি, থাকলে বলবা। আচ্ছা এবার আসো, বাফার দ্রবণের ক্ষেত্রে পরিমাণ যদি দেওয়া থাকে তাহলে তুমি হিসাব করতে পারবা কোনটা বাফার নয়। যদি কোনো কারণে দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষার থাকে, যদি তীব্র ক্ষারের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে সেটা বাফার দ্রবণ হবে না। এটা গতকাল পড়াইছি। আচ্ছা বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার জন্য তোমাকে সাধারণত পরীক্ষা আসে না, কিন্তু কখনো যদি নির্ণয় করতে হয় তাহলে হ্যাসেলবাগ হ্যান্ডারসন সমীকরণটা ব্যবহার করবা। আলহামদুলিল্লাহ। দেখো কথা নেই, দেখো একটু খেয়াল করো সবাই, একটু মনোযোগ সহকারে খেয়াল, কথা বলি না। দেখো এদিকে দেখো, এখন আসো আমরা কোথায় কত নম্বরে পড়তেছিলাম বলো? দেখো তাহলে সাম্য ধ্রুবকের মান কোনটা বলো? সবগুলোর উপর নির্ভরশীল। আনসার কত বলো? 1 2 3। আচ্ছা এবার আসো, কোনো যোগে আয়নিক সমযোজীয় সন্নিবেশ সংখ্যা দেওয়া আছে। কোনো যোগে আয়নিক সমযোজীয় সন্নিবেশ বন্ধন বিদ্যমান। কি কি বিদ্যমান? আয়নিক সমযোজীয় কি বিদ্যমান বলো? সন্নিবেশ সবগুলো বিদ্যমান কোনো যোগের মধ্যে বিদ্যমান। তো বিদ্যমান থাকলে কোনটা হবে? এটা হবে ক, হবে ক। দেখ এখানে ভিতরে এটা, দেখ এটা কেন হবে, দেখ এটার মধ্যে আয়নিক বন্ধন নাই, সবই আছে। দেখ এটা বৃত, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা সমযোজী, দেন উপর থেকে একটা F মাইনাসটা সন্নিবেশ, দেন এটার সাথে আবার এই যে পটাশিয়ামের কি বল? আয়নিক। তাহলে এটা আয়নিক, এটা মাইনাস, এটা আয়নিক। বুঝতে পারছি কিনা? সো অ্যামোনিয়াম ক্লোরাইড যেরকম তার মধ্যে 3টা থাকে, অ্যামোনিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ থাকে, সন্নিবেশ বন্ধন থাকে, সমযোজী যৌগ থাকে। মনে আছে কিনা? সো এখানেও সেম থাকবে। গ্রিন কেমিস্ট্রির সূচনা কত সালে হয় বল? 1991 সালে। প্রফেসর জে অ্যানথাস, মনে আছে কিনা? তারা গ্রিন কেমিস্ট্রি প্রবর্তন করেন। আচ্ছা আপতিত রশ্মি আসল টাকা, তার মানে ইউভির আসল টাকা, তাহলে আপতিত রশ্মিকে দৃশ্যমান আলোতে পরিণত করে। বল তরঙ্গ দৈর্ঘ্য কোনটা হবে? ওয়াও জোস, দেখছিস ভাবতেছি বেসিক। আচ্ছা আমাকে বল, যদি তুমি বেসিকটা পারো, লজিকটা পারো, তাহলে এমসিকিউ কি কষ্ট? এমসিকিউ কষ্ট না। তো শুধু শুধু তোমার টেনশন করতে লাভ না, এমসিকিউ কষ্ট না, কষ্ট না, কষ্ট না মানে কষ্ট না, সোজা কথা। এ বলো কষ্ট না মানে কি? কষ্ট না, এটা মাথায় রাখতে হবে। এবার আসো, এসিডের শক্তিমাত্রা যদি নির্ভর করে কেন্দ্রীয় মূল্যের চার্জের ঘনত্বের উপর, বলো এখানে AClO4 হবে এটা, তাহলে এখানে কেন্দ্রীয় মূল্যের চার্জ হচ্ছে মানে ক্লোরিনের চার্জ হচ্ছে +7, আর এখানে এটা চার্জ হচ্ছে কত? +5, আর এখানেও +5, আর এখানে +4। বাট এটার থেকে এটা শক্তিমাত্রা বেশি না কেন বলো? আকার, নাইট্রোজেনের আকার। অক্সো এসিডের ক্ষেত্রে, কি এসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় মূল্যের জারণ সংখ্যা যত বেশি সে তত বেশি শক্তিশালী। যদি কেন্দ্রীয় মূল্যের জারণ সংখ্যা একই হয় তখন সেক্ষেত্রে কী ঘটবে? তখন আকার যা ছোট তার সক্রিয়তা বেশি হবে। তার সক্রিয়তা কী হবে বলো? আকার যা ছোট তার সক্রিয়তা কী হবে? বেশি হবে। স্যার কি বুঝতে পারছি বিষয়টা? ফাইন। আচ্ছা এবার আসো, তাহলে এটা গেলো। এবার এখান থেকে আসো, সিকিউ সলভ করতে গেলে দেখো এই কোশ্চেনের দিকে তাকাও, সবাই এই কোশ্চেনটার দিকে তাকাও। এটা কয় পার্সেন্ট বলছে? কয় পার্সেন্ট স্যারকে বলো তো? ময়মনসিংহ বোর্ড 2023। সবাই একটু প্রশ্নটা লিখো, দেখো এটা লিখো, 2% সালফিউরিক অ্যাসিড। দেখো এই যে 1 নং দ্রবণে পিএইচ নির্ণয় করো, আর সামান্য আর এই দুটোটা পেলে কি হবে বলো? বাফার হবে কিনা বলো? বাফার হবে কিনা? তো বাফার হলে তাই এটা একটা বাফার দ্রবণ, এটা আগের দিন মতো কৌশল পরিবর্তন করবা, পিএইচ এর মানে কোনো পরিবর্তন হবে না। সবাই এটা লিখো, দ্রুত লিখো।
আচ্ছা, এই পার্সেন্ট দ্বারা কি বুঝে বলো তো? 100 ml দ্রবণে কয় গ্রাম আছে? 2 গ্রাম। 100 ml দ্রবণের মধ্যে 2 গ্রাম কি আছে? H2SO4 আছে। তাহলে 100 ml দ্রবণে দেখো, 100 ml দ্রবণে কত গ্রাম আছে? 2 গ্রাম কি আছে? H2SO4 আছে। তাহলে ঘনমাত্রা C যেগুলো কি বলো? W × 1000, W × 1000, M × কি বলো? M × B। তাহলে W এর মান হচ্ছে 2, আর সূত্র এখানে 1000, আর M এর মান হচ্ছে 98, আর B এর মান হচ্ছে কত বলো? 100। তাহলে ক্যালকুলেশন যদি করো তাহলে কত হয় বলো তো? কত পয়েন্ট, কত না 0.20 মনে হয়, 0.2। আচ্ছা 0.2 যদি হয় তাহলে এই H2SO4 ভাঙলে কয়টা হয় বলো? কয়টা হয় বলো? 2টা H+ হয় না? কয়টা H+ হয় বলো? তাহলে H+ এর ঘনমাত্রা তাহলে কত হবে? দ্বিগুণ হয়ে যাবে না? 2 × 0.2 হয়ে যাবে না? সমান কত বলো? 0.4 হয়ে যাবে না? তো 0.4 এর পিএইচ কত বলো? 1 থেকে 0.6 বিয়োগ দিবা, শর্টকাট করতেছি আর কি। দশমিকের পরে 1 ঘর, 1 থেকে কত বিয়োগ? 0.6 বিয়োগ দিবা, তাহলে কত হয়? 0.34, সরি 0.4। তো অ্যাকুরেট আনসার হচ্ছে 0.38। তো করো, সবাই করো এটা। তাহলে এখানে এই শুনো একটা মজার ঘটনা দেখো, এইদিকে দেখো প্লিজ, একটু খেয়াল করো। যদি কোনো প্রশ্নে এরকম পার্সেন্টেজ দেওয়া থাকে, এই পার্সেন্টকে অনুপাতে নিয়ে এভাবে অঙ্ক করবা। আচ্ছা মনে করো আমি এখানে 500 ml দিয়ে দিলাম, 500 ml দিয়ে দিলাম, তাহলে 500 ml এখানে আসলে কাজে আসবে না, বিটা 500 ml হবে না, বিটা হবে 100 ml। কারণ এটা দিয়ে তুমি ঘনমাত্রা বের করো, অত ঘনমাত্রার এত ml দ্রবণ, কথাটা এরকম হবে। তারপরে এই 500 ml পার্সেন্টেজ যখন থাকবে, এই 500 ml গুরুত্ব থাকবে না, ওই পার্সেন্টেজ দিয়ে তুমি ঘনমাত্রা বের করে ফেলবা। ঘনমাত্রা বের করে অত ঘনমাত্রার এত ml দ্রবণ, কথাটা এরকমই হবে। তখন এই জায়গাতে 100 বসাইতে হবে, 500 বসাইলে হবে। আর যদি তুমি করতে চাও এরকম যে 1 সাথে থাকে 2, তাহলে 1 কত, 500 কত, তখন তুমি 500 বসাইতে পারবা। ডব্লিউর মান চেঞ্জ হয়ে যাবে, কার মান চেঞ্জ হবে? স্যার কথা মনে বুঝো নাই তোমরা? দেখো আমি ক্লিয়ার করি, দেখো দাঁড়া একটু ক্লিয়ার করি, দেখো তোমাদের অনেকেরই একটু সমস্যা আছে, আমি দেখাচ্ছি, সমস্যা নেই, দাঁড়া আমি দেখাচ্ছি। বলে আসে না নাকি? আচ্ছা দেখো আমি একটু দেখাচ্ছি, তোমাদের অনেকেরই একটু সমস্যা থাকে, সেই জিনিসটা আমি একটু ক্লিয়ার করছি। দেখো এই দেখো, দেখো আমি একটু দেখাচ্ছি। আচ্ছা একটু সবাই একটু খেয়াল করো, দেখো এই দেখো, মনে করো আমি এখানে দিলাম, দেখো ওই সেম মানি দিলাম, দেখো 0. কত 2%, 2%, দেখো 2% H2SO4, আর এখানে 500 ml দিলাম। তখন ঘনমাত্রা বের করার সময় তখন এই পার্সেন্টেজ থেকে ঘনমাত্রা বের করতে হবে, কথাটা এরকম। তো তাহলে এখন তুমি এই C = W × 1000, M × B যে দিলা, M × B যে দিলা, AB তে দেখো, AB সমান কত হবে বলো? 100। কেন 100 দিতে হবে? কারণ এই মানটা এখান থেকে আসছে, কথাটা বুঝছো কিনা? আর যদি 500 ব্যবহার করতে হয় তোমাকে তখন লিখতে হবে 100 ml আছে 2 গ্রাম, 1 কত আর 500 কত, তখন 500 তখন কয় গ্রাম হয়ে যাবে? 10 গ্রাম। তখন W এর মান 10 গ্রাম হয়ে গেলে তখন তুমি W এর মান 10 গ্রাম বসাই 500 ml, তখন B এর মান বসাতে পারবা, মানে কোনো পরিবর্তন হবে? আমি কি বিষয়টা বুঝতে পারছি? কারণ এই ভুলটা সেকেন্ড পেপারে পরিমাণগত রসায়নে সবাই করে, এটা কিন্তু সেকেন্ড পেপারের প্রশ্ন, বাট এখানে দিয়ে দিছে। কোন পেপারের প্রশ্ন বলো? সেকেন্ড পেপারের প্রশ্ন, বাট এখানে দিয়ে দিছে। এবার কি বুঝতে পারছি? মাথায় ঢুকছে? তো এই ক্ষেত্রে তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এখন তো বুঝছো নাকি পারবার? আর দ্বিতীয় কোয়েশ্চেনটা কী হবে বলো? বাফার দ্রবণ হবে না? কী হবে বলো? তো করো সবাই, আমাকে করে দাও তাড়াতাড়ি, খাতায় করে দাও, সুন্দর করে দাও, খাতায় করো। বাফার দ্রবণ হবে যে লিখে দাও, লিখে বুঝে দাও, বুঝে খাতায় লিখো। পিএইচের পরিবর্তন হবে কিনা খাতায় লিখো। শীট দিয়েছিলাম না তোমাদেরকে? হ্যাঁ শীটের মধ্যে আছে, সবাই লিখো, দ্রুত লিখো।
সবাই করো। প্রশ্ন লিখে গ আর গ। সবার হয়েছে? হয়েছে কিনা বলো। হয়েছে কিনা? এটা যে একটা বাফার ধরুন, বুঝছো? বলো এটার পরিমাণ কি কম আর এটার পরিমাণ ধরুন মিশ্রিত হলে কি হবে বলো। আগেরটার মতো গুছিয়ে রাখবে, এটা একটা বাফার দ্রবণ হবে। দেন তোমাকে কি বাফার দ্রবণের পিএইচ বের করতে বলছে? তাহলে বের করতে বললে তো পারবা, সূত্র বসাইতে পারবা, যেটা বসাইছি না গত ক্লাসে দেখা শিখেছিলাম না। বাট দেখালে অসুবিধা নেই, বাট তোমার মাথার ভিতরে থাকবে হচ্ছে এটা, ঠিক আছে কিনা? কি থাকবে বলো? এই কনসেপ্টটা থাকবে, দ্যাটস ইট। বুঝছো কিনা বলো, দ্রুত বলো। মাথায় ঢুকছে কিনা বলো, দ্রুত বলো। বুঝছো কিনা, মাথায় ঢুকছে কিনা, দ্রুত বলো। বুঝছো কিনা, মাথায় ঢুকছে কিনা, দ্রুত বলো। বলো বুঝছো কিনা, মাথায় ঢুকছে কিনা, দ্রুত বলো। ওকে ফাইন, এবার আসো, এ কথা নাই। মাথায় ঢুকছে নাকি ঢুকে নাই বলো, দ্রুত বলো। ঢুকছে কিনা? আচ্ছা ফাইন, এবার আসো। পারবা কিনা? ইনশাল্লাহ পারবা তো? তাহলে আমরা মোটামুটি এই টাইপসের প্রশ্নই আসে পরীক্ষায়, বেশি আসে না। আচ্ছা আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ কর্মমুখী রসায়ন ধরবো, ঠিক আছে? বুঝিনি? এক্সাম শিডিউল আগামী ক্লাসে দিয়ে দেবো। আগামী ক্লাসে এক্সাম শিডিউলটা দিয়ে দেবো, তোমাদের এক্সাম শিডিউলটা দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। এটা অফ করো তো। তাই